recording is on. আচ্ছা, তো আজকে আগের দিন যেটা করেছিলাম কিছুটা, সেটা হচ্ছে হাউস ওয়্যারিং এর ডিস্ট্রিবিউশন বক্স অবধি যে মেন সার্কিট এবং ডিস্ট্রিবিউশন বক্স থেকে যে আমাদের সাব সার্কিট বার করা হয় তার আই রুলসটা আমি বলেছিলাম যে টোটাল আমাদের 800 ওয়াট আর 10 পয়েন্টস ইউজ করা হয় সেখানে। তো এবারে যেটা আজকে আমরা দেখব যে এখানে আমরা নর্মাল সাব সার্কিটের ক্ষেত্রে যেটা করেছি আর যেটা আমরা নর্মাল সাব সার্কিট ছাড়া যেগুলো আমরা পাওয়ার সাব সার্কিট বলতে করছি, এই পাওয়ার সাব সার্কিট আর নর্মাল সাব সার্কিটের ডিফারেন্সটা কি হবে, ঠিক আছে? তো এই ডিফারেন্সটা আমরা আজকে দেখব। তো পাওয়ার সাব সার্কিট বলতে কি, যেখানে আমরা মেইনলি 15 অ্যাম্পিয়ারের সকেট করি। সো হোয়াট ইজ 15 অ্যাম্পিয়ারের সকেট? 15 অ্যাম্পিয়ারের সকেট বা 15 অ্যাম্পিয়ার সুইচটা কি? এনি আইডিয়া কোথায় ইউজ করা হয় 15 অ্যাম্পিয়ারের সকেট? স্যার আপনি কি স্ক্রিন হ্যাঁ বল, স্ক্রিন শেয়ার করছেন? বল, শুনতে পাচ্ছি না। স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? আপনি কি স্ক্রিন শেয়ার না, এখনো স্ক্রিন করিনি আমি জিজ্ঞেস করছি তোর থেকে। স্ক্রিন শেয়ার শুরু করিনি আমি। স্ক্রিন শেয়ার করলে দেখতে পাবি, স্ক্রিন শেয়ার করিনি। স্যার 15 অ্যাম্পিয়ারের সকেট আর সুইচ স্যার আমাদের বড় বড় যেগুলো মানে ম্যাম স্যার রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ, তারপর ওয়াশিং মেশিন, এসব যেগুলো হাই পাওয়ার কনজিউম করে সেগুলোর ক্ষেত্রে ইউজ করি ম্যাম। সেগুলোর ক্ষেত্রে ইউজ করা হয় আমাদের 15 অ্যাম্পিয়ারের সকেট। আচ্ছা, এবার আমি শেয়ার স্ক্রিন করছি। তা কেন 15 অ্যাম্পিয়ারের সকেট ইউজ করা হয়? 15 অ্যাম্পিয়ার আমরা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবি, শুধু আমরা অ্যাম্পিয়ার বলছি, আমরা কিন্তু ভোল্টে যাচ্ছি না। আমার কথাটা বলার একটা কারণ এটাই যে আমি শুধু অ্যাম্পিয়ার কথাটা বলছি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা তোরা আমাকে বল যে কেন আমরা ভোল্টে যাচ্ছি না, শুধু আমরা অ্যাম্পিয়ারটাই কেন আসছি, ভোল্টেজ রেটিং এ কেন আসছি না? পেন্টের স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ না না শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। তো যেটা আমি বলছি যে এই যে আগের দিন আমরা যতটা করেছিলাম তারপর থেকে আজকে আসছি। ধর সাপোজ এটা একটা ডিস্ট্রিবিউশন বক্স, এখানে দুটো বাসবার আছে, এই দুটো বাসবার থেকে এখানে আমি ধরলাম একটা নর্মাল সাব সার্কিট, একটা পাওয়ার সাব সার্কিট। আগের দিন আমরা নর্মাল সাব সার্কিট দেখিয়েছি, আজকে ধরলাম একটা পাওয়ার সাব সার্কিট ডিজাইন করছি। এটা হচ্ছে ফেজ আর ধরলাম এটা নিউট্রাল। এই যে পাওয়ার সাব সার্কিটটা আমি ডিজাইন করছি, মানে ফেজ আর নিউট্রাল নিয়ে, যেটা লোড কানেক্ট করি এখানে আমরা। এই যে লোডটা, এটাকে আমরা পাওয়ার লোড বলছি। পাওয়ার লোড কথাটার মানে কি? তো লোড কানেক্ট করেছি এখানে আমরা, এটা এল দেখাচ্ছি। এই পাওয়ার লোড কথাটার মানে, যেখানে আমরা এই যে কথাটা 15 অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারে এই কারণেই আসছি যে আমাদের যে কন্ডাক্টর গুলো ইউজ হবে, খুব ভালো করে এই কথাটা সময় মাথায় রাখবি, যে কন্ডাক্টর গুলো ইউজ হবে সেগুলোর ক্রস সেকশন ডিপেন্ড করছে কিসের উপর? তার কারেন্ট রেটিং এর উপর। কারেন্ট রেটিং এর উপর কন্ডাক্টরের ক্রস সেকশন ডিপেন্ড করছে। আমাদের যেহেতু এটা ডোমেস্টিক পাওয়ার সাপ্লাই বা যেহেতু এটা হাউস ওয়্যারিং, তার মানে আমি এটা জেনে রাখবো যে তারই ইউজ করি না কেন, এই কথাটা কোনোদিন ভুলিস না, যে তারই ইউজ করি না কেন সেই তারের ভোল্টেজ গ্রেড অলওয়েজ 250 ভোল্ট হবে। কারণ কি, আমার সাপ্লাই ভোল্টেজ 230 ভোল্ট, তার মানে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ম্যাক্সিমাম হবে 250 ভোল্ট অবধি। মানে এটা হচ্ছে কি জন্য থাকবে 250 ভোল্টটা? পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা কি? এর ইনসুলেশন প্রপার্টি। মানে এর বেশি যদি আমি ভোল্টেজ দিই তাহলে এর ইনসুলেশনটা ড্যামেজ হয়ে যাবে। তার মানে আমার ভোল্টেজ রেটিংটা দরকার নেই, কারণ আমি জানি যে ভোল্টেজ রেটিং সব আপ টু 230 ভোল্ট, যেটা ম্যাক্সিমাম এক্সটেন্ড করতে পারে 250 ভোল্ট অবধি।
যার জন্য আমাদের ভোল্টেজ রেটিংটা জানার প্রয়োজন নেই, কারেন্ট রেটিং এ আসছি। মানে পাওয়ার লোডের ক্ষেত্রে আমরা যে হাউস ওয়ারিংটা করছি, সেই হাউস ওয়ারিং এ পাওয়ার লোডের ক্ষেত্রে যেটা নিয়ম, ম্যাক্সিমাম দুটো পয়েন্ট হবে, 2 পয়েন্টস। আর each point 1000 ওয়াট করে, মানে 2000 ওয়াট। মানে যেখানে আমার পাওয়ার লোড হবে, পাওয়ার লোড মানে যার ওয়াটেজ ধরে নেওয়া যেতে পারে 1000 ওয়াট বা 1000 ওয়াট, 500 থেকে 1000 ওয়াটের মধ্যে। মানে ধর আমার একটা ওয়াটেজ দেখা গেল 750 ওয়াট, আর একটা ধর দেখা গেল 500 ওয়াট, তাহলে কত হচ্ছে 1250 ওয়াট। এখানে কিন্তু আমি চাইলেও আর একটা পয়েন্টকে কিন্তু ইনক্লুড করতে পারবো না, 3 পয়েন্টস কিন্তু ইনক্লুড করতে আমি পারবো না, ঠিক আছে? এটা আমি ইনক্লুড করতে পারবো না, কারণ আমার দুটো পয়েন্ট হয়ে গিয়ে 1250 হয়ে গেছে। এবারে 500 ওয়াটের গল্পটা এরা, 500 ওয়াটের ওপরে হলেই, অ্যাবভ 500 ওয়াট, অ্যাবভ 500 ওয়াট হলেই সেটাকে আমরা ধরবো কি পাওয়ার লোড। তাহলে যদি মিনিমাম 500 ওয়াট আমার পাওয়ার লোড হয়, তাহলে দুটো পয়েন্ট যদি 500 করে হয়, তাহলে দুটো পয়েন্ট টোটাল কত হবে? 1000 ওয়াট হবে। মানে আমার তো আরো 1000 ওয়াট রয়েছে, কিন্তু যেহেতু দুটো পয়েন্টস হয়ে গেছে, তাই আমি কিন্তু আর আরেকটা 1000 ওয়াটকে ইউজ করতে পারবো। তার মানে টোটাল 2000 ওয়াট আর পয়েন্টস দুটো, ঠিক আছে? এটা কখন দেখা যায় যে কখনোই এটা, মানে প্র্যাকটিক্যাল প্র্যাকটিসে বলছি আমি, কখনোই এটা 2000 ওয়াটের কাছাকাছি যায় না দুটো পয়েন্টস। 2000 ওয়াট মানে এটা কাছাকাছি, মানে কি 2000 ওয়াট হয় না, এর থেকে কমই থাকে জেনারেলি, ঠিক আছে? যেমন ধর আমি যদি একটা ফ্রিজ ধরি, ফ্রিজের ওয়াটেজ কত হয়? এবার ওয়াটেজ গুলো একটু জানতে হবে, কত হয় ফ্রিজের ওয়াটেজ? বল, যেটা জানিস সেটাই বল। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। বল না, যেটা জানিস সেটাই বল না। স্যার 120 ওয়াট। হ্যাঁ স্যার 120 ওয়াট। ফ্রিজের ওয়াটেজ 120 ওয়াট হয়? স্যার নো আইডিয়া স্যার। দাঁড়া, দেখি লুকিয়ে চুপ করে বসে আছে, বলছে না, সেটাকে ধরি। আচ্ছা, বিশাল কত হয় ফ্রিজের ওয়াটেজ? একটা আইডিয়া কত হতে পারে? ফ্রিজের আমি ধরলাম আচ্ছা, লিটার হিসেবেই ভাব, বল তুই, লিটার হিসেবেই বল কত হয়। স্যার যদি এমনি হ্যাঁ, জয়জিৎ কত হয় ফ্রিজের ওয়াটেজ? স্যার আমি একটা জিনিস বলবো স্যার। বল বল, এটা স্যার লিটার, হ্যাঁ বল। স্যার ওয়াটেজ তো জানি না, বাট স্যার এটা অ্যাবাভ 500 ওয়াট হবে, কারণ স্যার 16 অ্যাম্পিয়ার। হ্যাঁ, কারণ 16 অ্যাম্পিয়ারের টপ লাগছে তো। না, এরকম ব্যাপারটা কিছু না, অ্যাকচুয়ালি পাওয়ার কনজাম্পশন কিন্তু হয় না সব সময়, ঠিক আছে? পাওয়ার কনজাম্পশনটা অতটাও হয় না। তুই যেটা তখন বলেছিলিস সেটা ঠিকই আছে, এটা 150 থেকে 250 ওয়াটের মধ্যেও হয়। এবারে আমাকে দেখতে হবে টোটাল কতক্ষণ চলছে, সেটার উপর ডিপেন্ড করছে ওর টোটাল পাওয়ার কনজাম্পশনটা, কত কিলো ওয়াট আওয়ার, কত কিলো ওয়াট আওয়ার ওটা চলছে। ফ্রিজটা তো এইভাবে হবে না, ফ্রিজের এই যে ওয়াটেজটা ডিফার করবে, ফ্রিজের কিন্তু ওয়াটেজ সবসময় সমান থাকবে না, ঠিক আছে? কারণ কি, যত বেশি আমি ধর ঠান্ডা করবো, তত বেশি ওয়াটেজ আমার লাগবে, তত বেশি আমাকে মোটরটাকে চালাতে হবে। তার মানে এটা কনস্ট্যান্ট না, এটা পাওয়ার প্লাগে দেওয়া যায়,
আবার এটা নর্মাল প্লাগেও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি ধরি ইউপিএস এর ওয়াটেজ, কত হয় ইউপিএস এর ওয়াটেজ? 750 ভোল্ট অ্যাম্পিয়ার। 750 ভোল্ট অ্যাম্পিয়ার মানে এটা একটা পাওয়ার প্লাগ ধরা যেতেই পারে। এসি তো বাদই দে, আচ্ছা এসি তো পাওয়ার প্লাগের মধ্যেই আসছে। এছাড়া আর কি আছে? যদি আমার ওয়াশিং মেশিন থাকে সেটাও পাওয়ার প্লাগের মধ্যে আসছে। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি কি, জেনারেলি পাওয়ার প্লাগ বলতে আমরা যেটা বুঝি নর্মালি বাড়ির ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার যদি পাম্প থাকে, ঠিক আছে? তো মোটামুটি 1 হর্স পাওয়ার মানে কত? 1 হর্স পাওয়ারের যদি একটা পাম্প থাকে তাহলে 735.5 ওয়াট, তার মানে এটা তো দিদি পাওয়ার প্লাগে চলে আসছে। তো ডোমের ক্ষেত্রে ওটাকে কমন ধরা হয়। এছাড়া যদি আমার ওয়াশিং মেশিন বা এসি এগুলোকে ধরা যেতে পারে। যেটা কখনোই একটা সাব সার্কিটে কখনোই দেখা যায় না যে এর ভ্যালুটা 2000 ওয়াট হচ্ছে, 2000 ওয়াটের থেকে কমই থাকে। এবারে যেটা আমি আসছি, স্যার হ্যাঁ বল। স্যার একটু রিপিট করবেন কি বললেন একটু আগে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে পাওয়ার প্লাগ বলতে আমরা বেসিক্যালি বাড়ির ক্ষেত্রে বা ডোমেস্টিক ক্ষেত্রে যেগুলো বুঝি সেগুলো হচ্ছে বাড়িতে যে পাম্প মোটর সেটটা চলে সেটা। যদি আমার ধর 1 হর্স পাওয়ারের পাম্প হয়, সাবমার্সিবল পাম্প, তাহলে দেখা যাবে তার ওয়াটেজ হয় প্রায় ওই 735.5। 1 এইচপি মানে কত? 735.5 ওয়াট। আচ্ছা, এবারে যদি আমার ধর এসি বা ওয়াশিং মেশিন এগুলো থাকে, এগুলো প্রত্যেকটাই পাওয়ার প্লাগে কানেক্ট করতে হয়। তো যেটা দেখা যায় যে নর্মালি যে আমরা যেরকম হাউস ওয়ারিং করবো ডোমেস্টিকের ক্ষেত্রে, যে এক সাব সার্কিটে কখনোই 2000 ওয়াট পুরোপুরি মানে আমার কি বলবো পাওয়ার কনজাম্পশনটা হয় না, 2000 একটা কমই থাকে। এই জন্য এটা এক্সটেন্ডেড করা আছে 2000 ওয়াট অব্দি। 2.2000 ওয়াট, দুটো পয়েন্টে কখনোই টোটাল 2000 ওয়াট হয় না। কারণ আমি যদি ধরে নিই আমার সাবমার্সিবল পাম্প সেটাই ম্যাক্সিমাম, তাহলে দুটো ধর 735.5 ওয়াটের, কারোর বাড়িতে দুখানা তো পাম্প থাকে না। স্যার ওয়াশিং মেশিনে হবে না স্যার 2000 ওয়াট? কিসে বলছিস বল? ওয়াশিং মেশিনে স্যার? ওয়াশিং মেশিন তো আলাদা হয়ে যাচ্ছে, একটা পয়েন্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ একটাই সিঙ্গেল পয়েন্ট হয়ে যাচ্ছে। আমি বলছি দুটো পয়েন্ট মিলিয়ে 2000 টাকা হয়, ঠিক আছে? হ্যাঁ। আর দুটো ওয়াশিং point- এসি হ্যাঁ হ্যাঁ, ওটাই বলতে চাইছি। স্যার ওয়াশিং মেশিন যদি একা হয় না স্যার, একা যদি একটা ডিভাইসই হয়ে যাচ্ছে অনেক ওয়াট। মানে ওখানে একটাই রাখতে হবে, ওখানে কখনো দুটো রাখতে পারবো না আমরা। হ্যাঁ সেটাই আমরা বলছি। সবসময় একটুখানি কখনোই 2000 ওয়াটের কাছাকাছি যাব না। কারণ আমি বলছি, কারণটা হচ্ছে যে একটা কথা মাথায় রাখবি, যে কোনো পাওয়ার লোড মানে সেটা মোটর ড্রিভেন লোড। শুরুতে যে কোনো মোটর যখন স্টার্ট করবে কাটিং টর্কটা বেশি থাকার জন্য সে কি করবে, লাইন কারেন্টটা অনেক বেশি টানবে। যেটা কতটা বেশি টানে, আমার ফুল লোড কারেন্টের, যেটা ফুল লোড কারেন্ট তার 125% বেশি কারেন্ট টানে, ঠিক আছে? মানে কত? যদি ধর 15 অ্যাম্পিয়ার কারেন্ট হয়, 15 ইন্টু 1.25 এই কারেন্টটা টানবে। তাহলে কি হবে, আমি যদি একে বেশি ওভারলোড করাই তার মানে কারেন্টটা অনেক বাড়বে। শুধু ওভারলোড করানোর ব্যাপারটা না, যদি আমি এখানে আমি যদি একটা সাব সার্কিটের মধ্যে খুব বেশি লোড রাখি, তাহলে একটা সাব সার্কিটে যদি আমার সাপোজ 2000 ওয়াট হয়, 2000 ওয়াট আমার আই ইকুয়ালস টু কি? আই ইকুয়ালস টু যদি পাওয়ার ফ্যাক্টর কনস্ট্যান্ট ধরে নিই তাহলে কি আমার ডাব্লিউ ইকুয়ালস টু ভিআই, তাহলে আই ইকুয়ালস টু ডাব্লিউ বাই ভি। এবারে আমি অনেকগুলো যদি ওয়াটেজ অনেকগুলো লোড যদি লাগিয়ে দিই তাহলে এই ভি এর ভ্যালুটা বেড়ে যাবে। তাহলে অটোমেটিক্যালি কি হবে, যদি অনেকগুলো লোডকে লাগাই আমার কি হবে, ধর 2000 ওয়াট আছে, তিনখানা পয়েন্ট আছে, আমার কি হবে, কারেন্ট কমে যাবে। ক্যাপাসিটিটা কমে যাবে। তখন ওখান থেকে আমি যদি হঠাৎ করে মানে যে তারটা ইউজ করেছি সেই তারের মধ্যে যদি বেশি কারেন্ট পাঠাই তাহলে তারটা পুড়ে যাবে, এর জন্য আমায় কি করতে হবে, বেশি লোড আমি রাখবো না, আমি একেবারে 2000 ওয়াট অব্দি যাবো না। এই জন্য দুটো পয়েন্ট রাখা হয়েছে, কারণ দুটো পয়েন্ট যোগ করলে 2000 ওয়াট হয় না। এবার তুই যেটা বলছিস ওয়াশিং মেশিন, সেক্ষেত্রে দুটো পয়েন্ট আমি যাবোই না, আমি একটা পয়েন্ট, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাড়িতে এটাই করা হয়, একটাই পয়েন্ট রাখা হয়, দুটো পয়েন্টে যাওয়াও হয় না। এর কারণটা এটাই, ফর প্রোটেকশন পারপাস। কারণ মোটর মানেই যে স্টার্ট করবে, এবার যে মোটরগুলো মেনলি ইউজ করা হয় সবই এসি মোটর ইউজ করা হয়। যদি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ইউজ হয় পাম্পের ক্ষেত্রে, যেটা প্রত্যেকটা মোটরই যখন স্টার্ট করবে, সে যে কোনো মোটরই হোক, একমাত্র সিনক্রোনাস মোটর ছাড়া আর যে কোনো মোটর যখন স্টার্ট করবে তখন ও হাই স্টার্টিং টর্কের জন্য ও কারেন্ট বেশি টানবে। সিনক্রোনাস মোটরে যেহেতু স্টার্টিং ফলটা সম্পূর্ণ আলাদা, এটা যেহেতু সেলফ স্টার্টিং নয়, তার জন্য এর কনসেপ্টটা সম্পূর্ণ আলাদা। কিন্তু বাকি যে কোনো মোটরই কিছুটা হলো বেশি কারেন্ট টানবে লাইন থেকে, কারণ কি ওর স্টার্টিং টর্কটা অনেক বেশি থাকবে। বল স্যার বলছি যে
মানে এই যে এই পাওয়ার লোড গুলোকে বলা হচ্ছে এখানে, আর এইগুলো তো সব একসাথে এক টাইমই চালানো হয়, ওর জন্য কি 2000 ওয়াট অব্দি ওর লিমিটেশনটা রেখেছে? না, আমি ধর একটা সাব সার্কিট মানে কি? এই যে ডিস্ট্রিবিউশন বক্সটা হয়েছে, এই ডিস্ট্রিবিউশন বক্স থেকে একটা ফেজ একটা নিউট্রাল বার করেছি, এটা একটা এল, এটা একটা সাপোজ পাওয়ার সাব সার্কিট মানে এই সাব সার্কিটটায় যখন অন হবে তখন শুধুমাত্র এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, আদারওয়াইজ এই কন্ডাক্টরটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। আমি এটা আলাদা করে ডিজাইন করেছি যেহেতু এই কন্ডাক্টরটা একটা সার্টেন মানে একটা নির্দিষ্ট একটা ক্রস সেকশন আছে, নির্দিষ্ট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি আছে, তার বেশি কারেন্ট নিতে পারবে না। তাই এখানে আমি লোডটাই 2000 ওয়াটের বেশি, 2000 ওয়াটটা আমি হয়তো ডিজাইন লিখেছি 2000 ওয়াট, কিন্তু লোড আমি এত দেবো না, এর কাছাকাছি রাখবো, কিন্তু পুরোপুরি 2000 ওয়াট দেবো। আমার যখন এই লাইনটা অন হবে না, আমার মেইন সার্কিটে কারেন্ট থাকবে, কিন্তু আমার এই সাব সার্কিটটা তো এই যে ধর একটা ডিস্ট্রিবিউশন বক্সের মধ্যে অনেকগুলো যে এমসিবি থাকে, যে কোনো একটা এমসিবি যদি আমি অফ করি তাহলে একটা সাইড অফ হয়ে যায়, মানে কি সেটা একটা সাব সার্কিট। তাহলে মানে আমি যদি এই লাইনটাকে অন না করি তাহলে এই লাইনে আমার কোনো কারেন্ট ফ্লো করছে জিরো, আমার কারেন্ট ফ্লোটা জিরো হচ্ছে, বাকি লাইনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, শুধু এটা একটা সেপারেটেড লাইন। এরকম হয়তো অনেকগুলো সাব সার্কিট থাকতে পারে, কতগুলো সাব সার্কিট থাকবে সেটা কার উপর ডিপেন্ড করে। আমি আগের দিন বলেছিলাম ওয়ে, একটা বাসবারটা ওয়ে আছে, ধর সাপোজ 4 ওয়ে বাসবার, মানে 4টে সাব সার্কিট থাকবে। এই 4টে সাব সার্কিটের মধ্যে এটা হতেই পারে দুটো সাব সার্কিট নরমাল সাব সার্কিট, দুটো সাব সার্কিট পাওয়ার সাব সার্কিট। এই নরমাল সাব সার্কিট আর পাওয়ার সাব সার্কিটটা আমি কিভাবে আলাদা করব? নরমাল পাওয়ার সার্কিট মানে যেখানে আমার টোটাল 800 ওয়াট লোড থাকবে আর 10 পয়েন্টস থাকবে। এই যে 800 ওয়াট লোডস থাকবে, এই যে 800 ওয়াট লোড আর 10 পয়েন্টস থাকছে, এই 800 খুব ভালো করে শুনবি, 800 ওয়াটের মধ্যে কোন লোড পয়েন্টই 500 মানে একটা ইন্ডিভিজুয়ালি একটা লোড 500 ওয়াটের হবে না, মানে 500 ওয়াট ম্যাক্সিমাম হতে পারে। ধর এখানে আমার 4টে লোড আছে, 4টে লোড যদি হয় তাহলে 800 করলে কত? 200 প্লাস 200 প্লাস 200 প্লাস 200, 800 হয়ে গেল। যদি আমার ধর একটা 500 রইল, যেই একটা 500 ওয়াট হয়ে যাবে এটাকে তখন আমি নরমাল সাব সার্কিটে রাখবো না, তখন এটাকে আমি দেবো কোথায়? এই পাওয়ার সাব সার্কিট। এবার এই নরমাল সাব সার্কিটে কি হয়? নরমাল সাব সার্কিটে যেহেতু কারেন্ট আমার কম, যেহেতু 800 ওয়াট মিনিমাম মানে ম্যাক্সিমাম আমার লোড আর পয়েন্টস হচ্ছে 10, তাই জন্য কি হয় এখানে কারেন্ট যে কন্ডাক্টরটা ইউজ করা হয় তার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা কম হয়, তার ক্রসটা কম হয়। জেনারেলি আমরা হাউস ওয়্যারিং এর ক্ষেত্রে ইউজ করি 1.5 mm স্কয়ার তার ইউজ করা হয় কোথায়? নরমাল সাব সার্কিটে। আর পাওয়ার সাব সার্কিটে দেখা যায় এটা গিয়ে হয়ে যায় 2.5 mm স্কয়ার তার, এর বেশিও হতে পারে, এটাই যে হবে এরকম কিছু নেই, আমি এটা জেনারেলাইজড একটা ধারণা বললাম। তাহলে এটা হলো আমার সাব সার্কিটের কনসেপ্ট। আগের দিন আমি ওয়্যারিং এর জাংশন বক্সের কনসেপ্টটা দিয়েছি। এবার যেটা আসছে আর্থিং কোথায় কোথায় করব, কি আর্থ ওয়্যার ইউজ হয়? আমি আগের দিন বলেছিলাম ফার্স্ট ক্লাসে যে আর্থ ওয়্যারটা ইউজ হয়, সেটার নাম হচ্ছে কি? 14 SWG GI কন্ডাক্টর। এই যে 14 SWG মানে কি? 14 SWG মানে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ, যেটা ভ্যালুটা হচ্ছে 14, এটা মানে হচ্ছে মোটামুটি 2.03 mm স্কয়ার এর তার। এই তারটা কোথায় আর্থ ওয়্যার কোথায় ইউজ করব? আমি সুইচ বোর্ডের যেখানে আমার সকেট আছে, 3 পিন হতে পারে, 5 পিন হতে পারে, এই সকেট কোথায় ইউজ করব একটা আর্থ ওয়্যার কোনোদিন ওয়্যারিং এর মধ্যে দিয়ে যাবে না, যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমার ওয়্যারিং এর দুটো ব্যাপার থাকে, আমি বলে দিই একটু। ওয়্যারিং এর এটাকে বলে রান, এইগুলো বলার পর আমি মেইন জিনিস মানে পিপিটিতে ঢুকবো। এখানে কিন্তু পিপিটি ব্যাপারটা খুব বেশি আসবে, কিন্তু প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, আমি বারবার বলছি। ওয়্যারিং এর দুটো রান হয়, এটাকে দুটো রান কি রান আর ইউএন রান। ধরে নে এটা একটা ঘর, এটা একটা ঘর, ধরে নে একটা ঘরের দেয়াল। আচ্ছা, একটা ঘরের হাইট কত হয় জেনারেলি? 10 ফুট। ফুটে আর বলবি না, ফুট ভুলে যায়। 10/10 স্যার। স্যার 3 মিটার। সিস্টেমে করি আমরা, স্যার, যা 3 বলবো মিটারে বলবো। কত হয়? 3 মিটার। ঠিক 3 আছে, মিটার। 3 মিটার। ঠিক আছে, এবার 3 মিটারও হতে পারে, অনেক সময় 3.5 মিটারও হয়।
তা আমি ধরে নিলাম 3 মিটার স্ট্যান্ডার্ড। নিয়মটা হচ্ছে কি, আই রুলসে যেটা বলা আছে সেটা হচ্ছে এই যে যদি ওয়্যারিংটা আমার ধরে নিচ্ছি, আমি ওয়্যারিং কি কি রকমের হয়, নাম্বার 1 ফার্স্ট যেটা হচ্ছে সিটিএস টিআরএস ওয়্যারিং, সিটিএস অ্যান্ড টিআরএস ওয়্যারিং। নাম্বার 2 উড batten. Number 3 conduit wearing. Number 4 casing capping wearing. Number 5 আমি কিন্তু এটা হাউস ওয়্যারিং এর কথা বলছি, মোটর ওয়্যারিং এর ক্ষেত্রে কিন্তু আবার আলাদা ব্যাপার হবে, এটা হাউস ওয়্যারিং অনলি। নাম্বার 5 হচ্ছে কনসিল কন্ডুইট ওয়্যারিং। তো আমি এই কনসিল কন্ডুইটের ক্ষেত্রে শুধুমাত্র দেখতে পাবো না, কারণ এটা দেয়ালের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয়, মেথডটা কিন্তু একই, হাইট বা যা আইডল সবই একই। আমি ধরছি আমাদের ম্যাক্সিমাম ওয়্যারিং যেটা এখন করা হয় কেসিং ক্যাপিং। কেসিং ক্যাপিং কন্ডুইট ওয়্যারিংটা মানে কি, জেনারেলি পাইপের এই পিভিসি কন্ডুইটের মধ্যে দিয়ে তার নিয়ে যাওয়া হয়, যেটা একটা ইন্ডাস্ট্রিতে করা হয় বা যেখানে আমার ওয়্যারিংটা একটা স্থায়ী না, মানে একটা অস্থায়ী কাজের জন্য, সেখানে কি হয় কন্ডুইট ওয়্যারিং ইউজ করা হয়। উড ব্যাটেন আগে তোরা দেখেছিস, উড ব্যাটেন ওয়্যারিং হয়তো অনেকে দেখেছিস, এরকম কাঠের এরকম একটা বাটাম আছে, এই কাঠের বাটাম এর উপর তার আছে এরকম, এর উপর এরকম তার আছে, তার উপর এরকম লিঙ্ক ক্লিপ, এরকম লিঙ্ক ক্লিপ মানে স্টিলের ক্লিপ বা অ্যালুমিনিয়ামের ক্লিপ থাকে যেগুলো দিয়ে আটকানো থাকে, লিঙ্ক ক্লিপ বলে। এই লিঙ্ক ক্লিপ দিয়ে এগুলোকে আটকানো থাকে। তো এটা হচ্ছে আমার উড ব্যাটেন ওয়্যারিং, ঠিক আছে। ব্যাটেন এটা এখন আর ইউজ খুব একটা হয় না, এটা কস্ট অনেক বেশি, কারণ কাঠ ইউজ করা হয় বলে। আর সিটিএস টিআরএস হচ্ছে একটা, মানে কি বলবো, সিটিএস টিআরএস ওয়্যারিংটা হচ্ছে এটা একটা অস্থায়ী ওয়্যারিং, মানে জাস্ট তারটাকে নিয়ে যাওয়া হয়, হ্যাঁ, এখানে হচ্ছে কোনো রকম কন্ডুইটের মধ্যে দিয়ে বা এমনি খোলা তারও নিয়ে যাওয়া হয়, জাস্ট ইনসুলেশন কন্ডাক্টর, এটা সিটিএস টিআরএস ওয়্যারিং। আমরা যেটা মেনলি পড়বো সেটা হচ্ছে কেসিং ক্যাপিং ওয়্যারিং। কেসিং ক্যাপিংটাই হচ্ছে মেনলি ইউজ করা হয়, মানে আর কনসিল কন্ডুইট, এই দুটো। তো এবারে ফার্স্টে আসছি আমি আমাদের যে প্ল্যান অনুযায়ী হচ্ছে ওয়্যারিং এর যেটা হরাইজন্টাল রান হবে। হরাইজন্টাল রান মানে কি, এটা দেয়াল, ধর এই রানটা, এই যে তারটা যাচ্ছে, আমি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি, ধরে নে এখানে দুটো তার যাচ্ছে ফেজ আর নিউট্রাল, এটা হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, একটা স্ল্যাশ দিয়ে 2 লিখে দিতে পারি বা দুটো স্ল্যাশ দিতে পারি। এটা হচ্ছে এর হরাইজন্টাল রান। হরাইজন্টাল রানটা সবসময় টোটাল যে আমার এই রুমের হাইটটা আছে এর উপর থেকে, ফ্রম দ্য সিলিং দ্য হরাইজন্টাল রান, এই ডিস্টেন্সটা কতটা হবে, কতটা নিচে হবে, এইটুকু হবে কত, 0.5 মিটার। তাহলে এটা যদি পুরো 3 মিটার হয়, তাহলে গ্রাউন্ড থেকে কতটা যাচ্ছে, এই যে গ্রাউন্ড থেকে কতটা যাচ্ছে এই কথাটা কখনো আমরা বলবো না, খুব ভালো করে এটা শুনবি। এখানে দেখলে আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড থেকে হাইট কত হচ্ছে বল, 2.5 হচ্ছে তো। হ্যাঁ স্যার। আমরা কিন্তু 2.5 আর গ্রাউন্ড থেকে ওয়্যারিং এর হরাইজন্টাল রান এটা বলবো না। কেন বলবো না, কারণ আমরা জানি না রুমের হাইট কত। যদি রুমের হাইট দিয়ে দেয় তখন আলাদা কথা, যদি না দিয়ে দেয় আমরা 3 মিটার, অনেক সময় 3.5 মিটার দেয়, সেক্ষেত্রে তো এটা হয়ে যাবে কত, 3 মিটার হয়ে যাবে। তার মানে আমাকে বলতে হবে কি, জেনারেলাইজ রুল কি, দ্য হরাইজন্টাল রান অফ দ্য হাউস ওয়্যারিং ইজ 0.5 মিটার বিলো ফ্রম দ্য সিলিং। সিলিং থেকে 0.5 মিটার নিচে হবে, এটা হলো হরাইজন্টাল রান। এবার আসছি ভার্টিক্যাল রান। ভার্টিক্যাল রান কোনটা, ভার্টিক্যাল রান হচ্ছে ধর এই সুইচ বোর্ড আছে এখানে, ধর এরকম জায়গায় সুইচ বোর্ডটা আছে,
এই সুইচ বোর্ড থেকে যে লাইট উঠছে এটা হচ্ছে ভার্টিক্যাল রান। এই ভার্টিক্যাল রানটা কিভাবে হবে? সুইচ বোর্ডের হাইটটা কত হবে? এই যে সুইচ বোর্ডের হাইট, সুইচ বোর্ডের হাইট অলওয়েজ, ঘরের হাইট যাই হোক না কেন, এটা কিন্তু তলা দিয়ে ধরবো, উপর দিয়ে ধরবো না, এটা ধরবো উপর থেকে, এটা ধরবো তলা থেকে। সুইচ বোর্ডের হাইট অলওয়েজ হবে ফ্লোর থেকে, গ্রাউন্ড লেভেল বলবো না, গ্রাউন্ড লেভেল বলতে বোঝানো হয় মাটি। এবার যদি 3 তলা 4 তলা 5 তলা হয় তাহলে গ্রাউন্ড লেভেল মানে একদম এক তলার যে মাটি আছে সেখানে বলবো ফ্লোর লেভেল থেকে। ফ্লোর লেভেল থেকে এটা হবে এর হাইট 1.5 মিটার অলওয়েজ সুইচ বোর্ডের হাইট। এটাকে শর্ট ফর্ম কি, এজ সুইচ বোর্ড, ঠিক আছে? এটা হচ্ছে আমার ভার্টিক্যাল রান, এটা হচ্ছে হরাইজন্টাল রান। এবার যেটা কোশ্চেন আসছে, কেন 1.5 মিটার উপর এটা হবে? আমাদের মানুষ মানে সাধারণ মানুষের যত উচ্চতাই হোক না কেন, মোটামুটি যার হাইট শর্ট বা যার হাইট বেশি যাই হোক না কেন, প্রত্যেকেরই 1.5 মিটার হাইটটা এমন একটা হাইট, এই হাইটের খুব সোজাভাবে বা খুব সহজভাবে তার হাতটাকে মুভ করানো যায়। মানে যে অপারেট করবে তার হাত খুব সহজে মুভ করে এই হাইটে। এই জন্য সুইচ বোর্ডকে রাখা হয়। শুধুমাত্র সুইচ বোর্ড না, যতগুলো বোর্ড আছে, মানে আমার হচ্ছে মিটার বক্স নাও থাকতে পারে, মেন সুইচ বোর্ড যেটা আমি অপারেট করব, ঠিক আছে, আমার বাস বার বা ডিস্ট্রিবিউশন বক্স, সুইচ বোর্ড সবটাই হবে কত, গ্রাউন্ড থেকে ফ্লোর থেকে 1.5 মিটার উপরে। এবারে এই যে আমার সুইচ বোর্ডটা লিখলাম আমি, এই সুইচ বোর্ডটা কি দিয়ে হতে পারে? এটা ব্যাকেলাইট দিয়ে হতে পারে, ঠিক আছে, মেনলি এটা ব্যাকেলাইট দিয়েই হয়, উড হতে পারে। আচ্ছা, তো আচ্ছা এবার আসছি আমি ভার্টিক্যাল রান, এটা একটা হলো। এবার ধর ভার্টিক্যাল রান টুয়ার্ডস দ্য সিলিং, আমি একটা 3 ডাইমেনশনাল ছবি আঁকবো। আগে প্ল্যান আমাকে বুঝতে হবে, নাহলে হাউস ওয়ারিং কিছু করতে পারো প্ল্যান না বুঝলে। তারপরে আসবো সিম্বলে। ধর এইভাবে ব্যাপারটা ভাব, আমি জানি না কতটা 3 ডাইমেনশনাল ছবি আমি আঁকতে পারবো, দেখছি চেষ্টা করি। এটা ধরে না একটা রুম, এটা রুমের সিলিং, এইখানে ধরে নে আছে আমার সুইচ বোর্ডটা, এই সুইচ বোর্ড আছে এদিকে দেয়ালে। এই সুইচ বোর্ড থেকে আমি এইভাবে লাইনটাকে তুললাম, এটা হচ্ছে আমার ভার্টিক্যাল রান। এই ধর ভার্টিক্যাল রান। এবার এই ধর হরাইজন্টাল রান গেছে, এই দেয়ালে গেছে, তারপর ধর আবার এইদিকে দেয়ালে এসছে, এইভাবে গেছে। এই জায়গাতে ধর ফ্যান আছে, এই জায়গায় ফ্যানের সিম্বল এইভাবে দেখাবো, ছাতে আছে ফ্যান, সিলিং উপর থেকে দেখছি আমি, এই ভিউ থেকে দেখছি, এখান থেকে দেখছি। তার মানে কি, আমাকে যখন ফ্যানের লাইনটাকে নিয়ে যেতে হবে, কিভাবে নিয়ে যেতে হবে? এখান থেকে আবার উপরেও তুলতে হবে, মানে এই উঠলেও এই উঠে আবার এই যাবে, তাই তো? এটা ওয়্যারিংটা গেছে। ফ্যানে যখন আমি নিয়ে যাব কি করব? ধর এখানে ফ্যান আছে, এই দিকটা মাথার উপর ফ্যান আছে, তাহলে এখান থেকে লাইনটাকে তুলবো তো আমি, এই লাইনটাকে তুলবো তো এখান থেকে, তুলে আবার কোথায় দেবো? এখানে যে আমার ছাদটা আছে সেই ছাদে, এই যে এইভাবে দেখিয়েছি, এই যে ফ্যানে এসছে, এটাকে বলা হয় কি, এটাকেও বলা হয় ভার্টিক্যাল রান। আর এই যে ছাদের ওপর যে ফ্যান তো আছে ধর ঘরের মাঝখানে, ফ্যান তো ওরকম সাইডে নেই, একটা সাইডে নেই, এই যে ফ্যান অব্দি লাইনটাকে নিয়ে এলাম এই যে ছাদের ওপর দিয়ে, এটাকে বলা হয় কি,
রান along the ceiling, মানে এই সিলিং এর উপর দিয়ে কতটা রান হচ্ছে, দ্যাট ইজ দা রান along the ceiling। এবারে তাহলে এটা হলো আমার ফ্যানের ক্ষেত্রে। এবারে আসছি আমরা, এটা 3 ডাইমেনশনাল একটা ভিউ করে। আচ্ছা, তাহলে এই হাইটটা কত হলো? 1.5 মিটার। এই যে ওয়ারিং রানটা যেটা গেছে এটা কতটা? 7 থেকে নেমেছে 0.5 মিটার। আমি যদি ধরে নিই ঘরের হাইটটা টোটাল, এটা তো ছাদটা, এটা তো যেহেতু 3 ডাইমেনশনাল কিন্তু এরকম ঢালু মতো লাগছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাহলে এটা কত? 3 মিটার। এবারে সিম্বল আমাকে দেখতে হবে যে আমি প্ল্যান আঁকবো কিভাবে আর সিম্বল আঁকবো। আমি ধর একটা সিম্পল তোকে একটা রুমের প্ল্যান দিয়ে দিলাম, কিভাবে প্ল্যানটা দেবো? আগে তো সিভিল প্ল্যানটা বুঝতে হবে আমাকে, তারপরে আসবো তার ইলেকট্রিক্যাল প্ল্যান। এটা ধর একটা বাড়ি, তাহলে এই বাড়িটার প্ল্যান আমাকে আঁকতে হবে। এটা হচ্ছে তার আউটার সাইড টোটালটা। এবার এই প্ল্যানটা আমি কিভাবে আঁকবো? আমি যে অঙ্কটা তোদের করাবো সেটার প্ল্যানটাই আমি আঁকছি। এইগুলো কি? এটা হচ্ছে আমার এন্ট্রান্স। এগুলো হচ্ছে কি ডি, সব ডোর। ডি, এটা একটা ডোর, এটা একটা ডোর, এটা এগুলো কি ডটেড দিয়ে ডোরের মতো করা কিছু উইন্ডো। তো এটা তো গেল আমার একটা প্ল্যান, সিভিল প্ল্যান। দুটো রুম আছে, দুটো ডোর আছে, সিম্পল একটা প্ল্যান আছে। এটা হচ্ছে এন্ট্রান্স। আমি ধরলাম এটা এটা নট অনলি এন্ট্রান্স, দ্যাট ইজ অলসো ওপেন টু দ্য স্কাই। ওপেন টু দ্য স্কাই, এই কথাটার মানে কি? এই জায়গাটা কোনো রকম ঢাকা নেই উপরে, ঠিক আছে? এটা উঠোনের মতো বাড়ি করে রাখ, দুটো রুম আছে, একদম সিম্পল একটা প্ল্যান। তোদের খুব বেশি কমপ্লেক্স প্ল্যান, তোদের তো সিভিল প্ল্যান নিয়ে কোনো ব্যাপার না, তোদের হচ্ছে মেইনলি ইলেকট্রিক্যাল সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা বানানো।
তো এখানে ধরলাম একটা ফ্যান আছে, এখানে একটা ফ্যান আছে, এখানে একটা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প আছে, এখানে আমরা তো জানলার উপর নেই, জানলার উপর মানে জানলা যেখানে তার উপরটায় আছে, তাই এরকম টপ ভিউ থেকে দেখলে এরকমই দেখতে পাবো। এগুলো হচ্ছে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প মানে বাল্ব। এই সিম্বল গুলো সব দেখিয়ে দিচ্ছি আর একবার তাও। দাঁড়াও। এখানে একটা ল্যাম্প আছে, এখানে একটা ল্যাম্প আছে, তাহলে আমার টোটাল চারটে ল্যাম্প। আর কি আছে স্যার টিউব লাইট দিতে পারি না? হ্যাঁ বল। টিউব লাইট দিতে পারি না স্যার? হ্যাঁ দিতেই পারিস, আমি একটা প্ল্যান এমনি আঁকলাম, প্ল্যানটা তো তোকে Okay, এঁকে দেবে, তোকে তো এই প্ল্যানটা এঁকে দেবে পরীক্ষার সময়, এই প্ল্যানটা তোকে দিয়ে দেবে পরীক্ষার সময়, বা বলে দেবে, যদি নাও দিয়ে দেয় বলে দেবে যে কটা লোড পয়েন্ট আছে, কি কি তার ওয়াটেজ এবং বাড়িটা কেমন, জেনারেলি বলে দেয় না, এঁকেই দেয়। তো এটা হচ্ছে আমার ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের সিম্বল, ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, DESCENT মানে হচ্ছে কি বাল্ব এক কথায়। টিউব লাইট হলে কিরকম হবে, এইরকম টাইপের হবে, এটা কি হবে ফ্লুরসেন্ট টিউব, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার ফ্যান, সিলিং ফ্যান, লিখেই দিই। ফ্লুরসেন্ট টিউব, এটা হচ্ছে সিলিং ফ্যান, এটা হচ্ছে আমার এক্সস্ট ফ্যান, এটা হচ্ছে এসবি, এসবি মানে কি সুইচ বোর্ড, জেবি মানে জাংশন বোর্ড বা জাংশন বক্স। আচ্ছা, মোটামুটি এই কটাই আমাদের লাগে। পাম্প যদি থাকে লিখেই দেওয়া হবে পিইউএমপি পাম্প, ঠিক আছে। আচ্ছা, এমনি আমাদের খুব একটা পাওয়ার সকেট, এই পাওয়ার সকেট আমি ইউজ করতে পারি, মানে সকেট মানে কি, সকেট মানে হচ্ছে এই যে প্লাগ পয়েন্টটা, এইটা সকেট, 3 পিন হতে পারে, 5 পিন হতে পারে। তো এইগুলোর রেটিং কি হয়, অ্যাম্পিয়ার রেটিং হয়। তাহলে আমরা যদি এখানে সকেট ইউজ করি, দুটো যদি সুইচ বোর্ড হয়, এই ঘরে একটা সুইচ বোর্ড আছে আর ধরো এই ঘরে একটা সুইচ বোর্ড আছে, মানে অ্যাকচুয়ালি এই সুইচ বোর্ডটা এটা আরেকটু উপরে উঠবে, মানে জিনিসটা এরকম হবে। আমরা সবসময় প্ল্যান করার সময় এই জিনিসগুলো একটু মাথায় রাখবো, এটা একটু বুঝছি। মানে ধর সুইচ বোর্ডটাকে আমি যদি এরকম জায়গায় রাখি, দরজাটা দুটো দিকে সুইচ বোর্ড আমি মোটামুটি একই পজিশনে রাখবো, এই ঘরের সুইচ বোর্ডটা আর এই ঘরের সুইচ বোর্ডটা। এতে আমার সুবিধা কি হবে, দেয়ালটা ভেঙে তারটাকে আমি খুব ইজিলি এপার থেকে পরে নিয়ে আসতে পারবো। যদি এখানে সুইচ বোর্ড করতাম তাহলে কি হতো, দেয়ালটা এই তারটাকে আবার এক্সট্রা ধরা নিয়ে আসতে হতো। আমাকে মনে রাখতে হবে, প্ল্যান করার সময় সবসময় মনে রাখতে হবে যে আমার প্ল্যানটা যেন কস্টিং পার্টটা কখনো না বেড়ে যায়, এটা সবসময় আমার মাথায় রাখতে হবে, কস্টিং পার্ট যেন কখনো আমার না বাড়ে। তাই জন্য দুদিকে এদিকে একটা এসবি দেবো, এদিকে একটা এসবি দেবো, যাতে দেয়ালটা ভেঙে তারটাকে আমি এই পার্ট থেকে পরে নিয়ে চলে আসতে পারি। এটা আমি পরে আসছি, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম পরে, আগে ডিজাইন হওয়ার পর সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এবার যেটা ব্যাপার এখানে, এই যে রুমটা আর এই রুমটা, এখানে আছে এন্ট্রান্স। আমি প্রথম কাজটা কি আমার, এখানে এমবি বা মিটার বোর্ডকে বসানো।
এমবি ফর হচ্ছে মিটার বোর্ড, এমএস ফর হচ্ছে মেন সুইচ, এগুলো হচ্ছে শর্ট ফর্ম। আগে আমাকে মিটার বোর্ডটাকে বসাতে হবে। মিটার বোর্ড আমি কোথায় বসাতে পারি? এই জায়গাটায় কিন্তু মিটার বোর্ড আমি বসাবো না কোনো জায়গায় এর মধ্যে, কারণ এটা লেখা আছে কি ওপেন টু স্কাই, মানে এটার উপরে কোনো ছাদ নেই। তাহলে এটার উপর যদি ছাদ না থাকে, এখানে যদি আমি মিটার বক্স বসাই তাহলে কি হবে? বৃষ্টি পড়লে তো সব ভেসে যাবে, মানে আমার মিটার শর্ট সার্কিট হয়ে যেতে পারে। তাহলে আমাকে বসাতে হবে নয় এখানে, নয় এখানে। কারণ কি এন্ট্রান্স এরকম আছে, মানে কি রাস্তাটা এটা এরকমও হতে পারে, রাস্তাটা এইভাবে একটা রাস্তা যেতে পারে। তাহলে রাস্তায় যে পোলটা আছে এন্ট্রান্স এখানে, মানে কি কেউ কোনো লোক এদিক থেকে এদিকেও আসতে পারে, আবার এদিক থেকে এদিকেও আসতে পারে, বা পাশ থেকেও আসতে পারে। এই জায়গাটার এই জায়গাটার মধ্যে আমি তাহলে এখানেও মিটার বক্স বসাতে পারি, ঘরের মধ্যে বসাতে হবে, কিছু করার নেই, কারণ ঘরের বাইরে আমার বসাতে পারবো না, কারণ ঘরের বাইরে ছাদ এখানে নেই। বা এই জায়গাতে বসাতে পারি, এখানেও বসাতে পারি বা এখানে বসাতে পারি। এই যেখানে বসাবো এটা আমি কিভাবে ক্যালকুলেট করব কোথায় বসাবো? এটা তখনই আমি ক্যালকুলেট করতে পারবো যতক্ষণ না অবধি এই যে প্ল্যানটা আমি এঁকেছি ঘরের লেন্থ আর ব্রেথ আমার কাছে দিয়ে দেওয়া হবে। লেন্থ ব্রেথ দিলে আমি বুঝতে পারবো যে কোথায় বসালে মেইন সুইচটা। এবার ধর আমি বললাম সাপোজ তো দুজনে ম্যাথটা করলো, ধর আমি করলাম আর একজন করলো, একজন এখানে মেন সুইচ বসালো, এই মেন সুইচ মিটার বক্স, আর একজন এখানে মেন সুইচ মিটার বক্স বসালো, দুজনেরই কিন্তু ঠিক। কিন্তু দেখতে হবে কি এখানে মেন সুইচ বসানোর জন্য বা মিটার বক্স বসানোর জন্য আর এখানে মিটার বক্স বসানোর জন্য লেন্থ অফ কন্ডাক্টর কার কম লাগলো? যেখানে আমার মিটার বোর্ড বসানোর জন্য লেন্থ অফ কন্ডাক্টর কম লাগছে সেটাই হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন, সেটাই হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যানিং। তার মানে আমি যতক্ষণ না এই বাড়ির প্ল্যানের, এই যে রুম দুটো প্ল্যানের আমি লেন্থ ব্রেথ জানতে পারছি ততক্ষণ কিন্তু আমি বুঝতে পারবো না ঠিক কোথায় আমাকে মিটার বক্সটা বসাতে হবে। এবারে আমাদের আরো কয়েকটা আই রুলস আছে ছোট ছোট, যেগুলো হচ্ছে কি এই এমবি মানে মিটার বোর্ড আর এমএস এদের মধ্যে ডিস্টেন্স হবে এমবি টু এমএস, এর মধ্যে ডিস্টেন্স কত হবে? 0.2 মিটার। দুটোর মধ্যে ডিস্টেন্স 0.2 টু 0.5 মিটার বলা হয়, কিন্তু এটা ধরে রাখ 0.2 মিটার। মিটার বোর্ড থেকে 0.2 মিটার দূরে মেন সুইচ বসবে। মেন সুইচ থেকে ডিস্ট্রিবিউশন বক্স কতটা দূরে বসবে? আবার 0.2 মিটার দূরে বসবে। প্রশ্ন হচ্ছে কি ডিস্ট্রিবিউশন বক্স কখন লাগবে আমার? এই কোশ্চেনটা যদি তোদের আমি করি যে কখন আমার ডিস্ট্রিবিউশন বক্সটা প্রয়োজন, বল দেখি। যদি স্যার একের বেশি ওয়ে থাকে তখন। হ্যাঁ, একের বেশি ওয়েট থাকে মানে কি একের বেশি কখন? যদি আমার ওয়াটেজ যদি 800 ওয়াটের বেশি হয়ে যায়, আমার পয়েন্টস যদি 10 পয়েন্টস এর বেশি হয় টোটাল পয়েন্টস, আর টোটাল আমার ওয়াটেজ যদি 800 ওয়াটের বেশি হয়, তাহলেই আমার কিন্তু সাব সার্কিট করতে হবে। যদি ধর সাপোজ এখানে আমি ধরলাম এখানে একটা দুটো তিনটে চারটে আমার ল্যাম্প আছে, ধরলাম চারটে ল্যাম্প আমার 100 ওয়াট করে যদি হয় 400 ওয়াট চারটে। একটা ফ্যান আছে, ফ্যান হচ্ছে ধরে নে আমি 85 ওয়াট ধরলাম। আর দুটো সুইচ বোর্ডে দুটো সকেট আছে, সকেটের কত হয়? 100 ওয়াটের সকেট হয়, 100 ওয়াটেরই সকেট হয়। সকেট সবসময় মাথায় রাখবি ডোমেস্টিকের ক্ষেত্রে সকেট 100 ওয়াটের, যেটা হচ্ছে আমার নর্মাল সাব সার্কিটে। পাওয়ার সাব সার্কিট হলে এটা কত ওয়াটের হয়? কত ওয়াটের হয় পাওয়ার সাব সার্কিটে? 15 অ্যাম্পিয়ারের সকেটের ওয়াটেজ কত হয়? এই তো ওয়ার্কশপের জিনিস এগুলো। কে পারবে বলতে? 15 ওয়াট। 15 অ্যাম্পিয়ারে কত ওয়াট হয়? 15 অ্যাম্পিয়ারের সকেটে কত ওয়াটেজ হয়?
ঠিক আছে, এটা তোরা আগে পরের দিন দেখে এসে আমার বলবেন, বলে দেবো না। আমি এইটুকু হিন্টস দিয়ে দিচ্ছি যে 15 অ্যাম্পিয়ারের সকেট মানে যেখানে আমি কাদের কানেক্ট করি, পাওয়ার লোডকে কানেক্ট করি। এটা ভ্যারি করে, এটা ভ্যারিয়েশনটা কি হয়, এটা ওয়ার্কশপের জিনিস ফার্স্ট ইয়ারে। স্যার হ্যাঁ বল। স্যার 15 ইনটু মানে আমার ভোল্টেজ মানে 230 ভোল্ট করলে যত হবে তত। 15 ইন্টু 230 ভোল্ট করলে কত হয়? 200 ধরে নে। 230 ইনটু করলে স্যার 3450। মানে 3000 অবধি, কিন্তু 15 অ্যাম্পিয়ারের সকেটের ওয়াটেজটা বেসিক্যালি ঠিকই আছে, তোর কথাটা ঠিক আছে। তাহলে এইভাবে যদি আমি ধরে নিই, তাহলে 100 ওয়াটের সকেটে আমি একটু পরে বলছি, তোর কথাটা পুরোটাই আমি বলছি। 100 ওয়াটের সকেটে তার মানে আমার কারেন্ট কত হওয়া উচিত? 230 ইন্টু কত হওয়া উচিত? স্যার বলছি দাঁড়ান। 100/230 হওয়া উচিত, হ্যাঁ মানে একের থেকে কম। ইয়েস স্যার, মানে এটাতেই- 0.43 এরকম অ্যাম্পিয়ার। তাহলে এদিকে আমি তার মানে কি, আমরা একটা কথা মাথায় রাখবো যে আমরা এক্সটেন্ড করে রাখছি। মানে আমার নর্মাল যে ধর লোড গুলো ইউজ হচ্ছে, 60 ওয়াটের একটা ল্যাম্প, আমি 60 ওয়াটের ল্যাম্প, 60 ওয়াট 230 ভোল্ট, তার মানে অ্যাম্পিয়ারটা তো খুব কম। ঠিক আছে, মানে এখানে আমার ধরতে হবে যে যে লোড আমি কানেক্ট করব সেই লোড যেন কখনোই 100 ওয়াটের বেশি না হয়, যেটা আমি নর্মাল সাব সার্কিটে কানেক্ট করব, প্লাগে বা সকেটে। আর তুই যেটা বললি একদম ঠিক ক্যালকুলেশনটা, 15 ইন্টু 230, কিন্তু 15 ইন্টু 230 করলে যত হচ্ছে প্রায় 3000-এরও বেশি হয়ে যাচ্ছে। এত ওয়াটেজ কিন্তু আমি কানেক্ট করব না, আমার কানেক্টিভ এবিলিটি থাকবে অতটা, কিন্তু আমি অতটা কানেক্ট করব না। ঠিক আছে, তার মানে এটাই আমার মানে ওয়েটা এইভাবেই জানার যে আমি কতটা ইউজ করব। ভেরি গুড। তাহলে এখানে এই যে 100 ওয়াট আমি ইউজ করলাম, তাহলে দুটো সুইচ বোর্ড আছে, দুটো সুইচ বোর্ডে আমার এটাতে 100 ওয়াটের সকেট, এখানে 100 ওয়াটের সকেট, তাহলে কত হবে? 200। টোটাল কত হচ্ছে? এটা টোটাল হচ্ছে কত আমার? 685 ওয়াট। 685 ওয়াট, আর পয়েন্ট কটা হচ্ছে? 4টে ল্যাম্প, একটা ফ্যান, দুটো সকেট, তাহলে 7টা পয়েন্ট হচ্ছে। তার মানে এখানে দেখতে পাচ্ছি কি আমার 10টা পয়েন্টসের কমে আছে, 7টা পয়েন্ট হচ্ছে, আর ওয়াটেজ 685 ওয়াট। তাহলে এক্ষেত্রে আমার কোনো রকম বাসবার বা কোনো রকম ডিস্ট্রিবিউশন বক্সের প্রয়োজনীয়তাই নেই। তার মানে যখনই আমার 800 ওয়াট বা 10 পয়েন্টস কোনো একটার মধ্যে একটা বেড়ে যাবে, ধর এটা 900 ওয়াট হয়ে গেল বা ধর 11 পয়েন্টস হয়ে গেল, তখন আমাকে একটা সাবসার্কিট করতে হবে। কিন্তু ইন জেনারেল প্র্যাকটিস যেটা করা হয়, ধর আমার সাপোজ 900 ওয়াট হয়েছে, তাহলে আইডিউস অনুযায়ী তো আরেকটা সাবসার্কিট হওয়া উচিত। মানে আমি ধর একটা করলাম 500 ওয়াটের সাবসার্কিট, একটা করলাম 400 ওয়াটের, দুটো ভাগ করে দিলাম। তা করা হয় না, 900 ওয়াট একটার মধ্যেই করে দেওয়া হয়। কারণটা কি, এই 900 ওয়াট তো একসঙ্গে আমার চলছে না, কোনো একটা ওয়াটেজ একসঙ্গে 900 ওয়াটকে আমি চালাবো না, কোনো একটা ল্যাম্প কখনোই অফ থাকতেই পারে আমার। তাই জন্য কি করা হয়, জেনারেলি 900 ওয়াট হলে বা 11টা পয়েন্ট হলেও একটা সাবসার্কিটে ঢুকিয়ে দেওয়া হয়, খুব বেশি যদি ইনক্রিজ না করে। কারণটা কি, একটা ওয়াটেজ বা একটা ল্যাম্পকে সবসময় চালাবো না, ঠিক আছে, একটা পয়েন্টকে। কিন্তু নিয়ম অনুযায়ী আমার তখন ভাগটা করতে হবে সমান ভাগে, ব্যালেন্স, মানে 500 400 900 হলো, ঠিক আছে। তা 500 400 করলে আমার 11টা পয়েন্ট আছে, তাহলে কি করব, যেখানে 500 ওয়াট আছে সেখানে আমি কি করবো, একটা পয়েন্ট কমিয়ে দেবো, সেখানে ধর আমি 5টা পয়েন্ট দেবো। আর যেখানে 400 ওয়াট আছে, বা 500 ওয়াট আছে মানে 6টা পয়েন্ট দেবো, সরি। আর 400 ওয়াট যেখানে আছে সেখানে আমি 5টা পয়েন্ট করে ভাগ করে দেবো। কিন্তু এটা হচ্ছে আমার নিয়ম অনুযায়ী, কিন্তু লোকে ওই 900 ওয়াট আছে, 11টা পয়েন্ট আছে, একটা সাবসার্কিটে ঢুকিয়ে দেবে। তাহলে এটা হলো আমার মেন ওয়্যারিং এর মানে স্যার হ্যাঁ বল বল বল। স্যার 11টা যদি পয়েন্টস ইউজ করা হয়, হ্যাঁ শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, ও বল। বললো 11টা পয়েন্ট যদি ইউজ করা হয়। হ্যাঁ 11টা পয়েন্ট ইউজ করলে তো নিয়ম অনুযায়ী 5টা, আমার তো 5 আর 6 হবে, একটা সাবসার্কিটে 5টা যাবে, একটা সাবসার্কিটে 6টা যাবে, ঠিক আছে, যদি 11টা পয়েন্ট হয়। এবার আমাকে লোডটাও দেখতে হবে,
লোড কত আছে তার উপর ডিপেন্ড করে আমি ভাগ করব। মোটামুটি চেষ্টা করব সবকটা সাব সার্কিটে ব্যালেন্স রাখতে, সবকটা সাব সার্কিটে যেন আমার ব্যালেন্স কন্ডিশনে থাকে। এটা হচ্ছে আমার মেন, মানে এটা আমার মূল চেষ্টাটা এটা হবে, কখনোই যেন আনব্যালেন্স না হয়ে যায়। তার জন্য আমাকে সেইভাবে ভাগ করে দিতে হবে। কিন্তু জেনারেলি 11টা পয়েন্ট আর 900 ওয়াট এরকম যদি থাকে, ওই একসঙ্গে 800 ওয়াটের জায়গায় 900 ওয়াট আছে, ওই একটা সাব সার্কিটে ঢুকিয়ে দেয়। আমি বলছি না এটা উচিত, এটা আইএর রুলসকে মানে না, কিন্তু জেনারেল প্র্যাকটিসে এটা করে দেয়, কিন্তু আমরা এটা করব না। আমরা অঙ্ক করার সময় যদি এটা করি, এটা কিন্তু ভুল। তুই যতক্ষণ না ঠিকটা জানবি, ততক্ষণ তুই ভুলটা জানতে পারবি না। তোকে কিন্তু ঠিকটাই অ্যাপ্লাই করতে হবে, তুই কিন্তু এই ভুলটা করতে যাবি না। বুঝা গেল? তাহলে যখন আমরা নর্মাল বাড়ির ইউজ করছি, মানে আমাদের যদি কনসিডার করা হয়, তাহলে এখানে তো অনেক অনেক আরো বেশি পয়েন্টস হয়ে যাচ্ছে। সেটা দেখবি তুই এমসিবিটা অফ করে দেখতে বুঝতে পারবি কটা পয়েন্ট জ্বলছে নিচ্ছে। করা নর্মাল বাড়ি দিয়ে বললে তো হবে না, নর্মাল বাড়ি অনেক ভুলভাল থাকে, কিছু মেনে করে, সব মেনে করেই না। তাও তুই কারণ আমার একটা ঘরে 4টে সকেট আছে, তারপরে একটা ঘরে 2টো 4টে সকেট মানে দাঁড়া রোহন, এখানে গন্ডগোল করে ফেলছিস। একটা ঘরে 4টে সকেট মানে কখনোই একটা সাব সার্কিটের মধ্যে নয়। একটা ঘরে 100টা সকেট থাকতে পারে, তার মানে ঘর ওয়াইজ সাব সার্কিট কখনোই হবে না। সাব সার্কিটটা হবে একটা এমসিবির আন্ডারে কতগুলো পয়েন্ট আছে, বা একটা ফিউজের আন্ডারে ডিস্ট্রিবিউশন বক্সের মধ্যে যে ফিউজ গুলো আছে, একটা ফিউজকে যদি আমি খুলে নিই, যদি দেখি যে যতগুলো লোড অফ হয়ে গেল, সেটা একটা সাব সার্কিট। এটা হতেই পারে 3টে ঘর মিলিয়ে একটা সাব সার্কিট হতেই পারে। সাব সার্কিট মানে ঘর টর কোনো ব্যাপার না, সাব সার্কিট মানে লোড পয়েন্ট আর টোটাল কানেক্টেড ওয়াটেজ। সেটা একটা ঘরেও হতে পারে, 10টা ঘরেও হতে পারে, সেটা ব্যাপার না। আমি কিভাবে বুঝবো আমার কোন সাব সার্কিটে কত লোড আছে? আমি আগে আমার ডিস্ট্রিবিউশন বক্সটা খুলবো, সাবধানে খুলবি, সাবধানে খুলে দেখবি যদি পুরোনো বাড়ি হয় তাহলে সেই ফিউজ লাগানো আছে, যদি নতুন হয় তাহলে এমসিবি আছে। কি আছে ডিস্ট্রিবিউশন বক্স খুলে দেখেছিস বাড়ির? হ্যাঁ স্যার, এমসিবি আছে। হ্যাঁ স্যার এমসিবি আছে আমাদের। এমসিবি আছে তো, তাহলে তো খুব সুবিধাই আছে। এমসিবি একটা অফ করে দিবি, একটা দেখবি মেন এমসিবি থাকে, ওটা না, পাশে যে ছোট ছোট এমসিবি গুলো অনেকগুলো আছে, একটা এমসিবি অফ করবি। একটা এমসিবি অফ করে দেখবি বাড়িতে কতগুলো লোড অফ হচ্ছে, কতগুলো লোড পয়েন্ট অফ হচ্ছে। ধর একটা ফ্যান অফ হয়ে গেল, একটা টিভি অফ হয়ে গেল, আমি বলছি সাপোজ। এবারে ওই যে লোড পয়েন্ট গুলো আছে, পয়েন্ট গুলো গুনবি কতগুলো লোড আছে, আর টোটাল ওয়াটেজটা গুনবি কত ওয়াট লোড আছে, তাহলেই দেখবি বেরিয়ে যাবে। ঠিক আছে? এবার সকেটটা তো তুই বুঝতে পারবি না, সকেটটা কিভাবে বুঝবি? যখন তাহলে প্রত্যেকটা সকেটে লোড কানেক্ট করে রাখতে হবে। ধর মোবাইলটা কানেক্ট করে রাখলি একটা সকেটে, তা যদি এমসিবিটা অফ করে দেওয়ার পর দেখিস যে মোবাইলটা মানে চার্জার হচ্ছে না, তাহলে বুঝবি যে ওই সকেটটা ওই 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 মানে সাব সার্কিটের মধ্যে আছে। সকেট তো যতক্ষণ লোড কানেক্ট করবি ততক্ষণ বুঝতে পারবি না সকেটটা আমার কোন সাব সার্কিটের মধ্যে আছে। সেই জন্য আফটার কানেক্টিং অফ লোড তুই বুঝতে পারবি যে সকেটটা কোন সাব সার্কিট আছে, যখন তুই এমসিবিটাকে অফ। सर बोल। सर ऐसे तो आजकल तो हर रूम का अलग एमसीबी हो जाता है सर। हाँ वो कर सकते हो तुम, हाँ, वो सर। सब सर्किट के लिए नहीं है। देखो अच्छा। वो अलग सा किया जाता है, क्योंकि जब घर से निकलेंगे तो वो उस रूम को हम ऑफ कर देंगे। हाँ, मतलब नहीं, हाँ। वो एक सेकेंडरी प्रोटेक्ट मतलब एमसीबी होता है। मतलब एक तो अच्छा। सब सर्किट भी होता है, और एक वहाँ हाँ। पर एक स्विच लगा दिया है मेन स्विच की तरह, मतलब सिर्फ इस अच्छा। रूम के लिए। उसी से सब सर्किट को पता नहीं चलेगा, सब सर्किट पता चलेगा एक सिर्फ तुम्हें वो डिस्ट्रीब्यूशन बॉक्स को खोलना पड़ेगा, वहां से ही हाँ मिलेगा। सर, तो जैसे हम लोग का जो मेरा जो डिस्ट्रीब्यूशन बॉक्स है सर, उसमें एक मेन है जो पूरा घर का एमसीबी है, घर का है। हाँ। और एक है सब रूम का इंडिविजुअल है सर। उसका मतलब हर रूम को एक सब सर्किट बना दिया गया है। हाँ, हर रूम का अलग है सर। तो उस ऐसा रूम का है लोड को कैलकुलेट कर लो। हाँ वही सर, लोड क्योंकि कैलकुलेशन और हाँ, उसके हाँ। साथ वोल्टेज कैलकुलेशन। अच्छा सर, वही सर बोल रहे थे, मेरा हम लोग में जैसे हर रूम का इंडिविजुअल अलग एमसीबी है सर, शॉर्ट सर्किट से उसी मेन बॉक्स में, डिस्ट्रीब्यूशन बॉक्स में। अच्छा हाँ স্যার হ্যাঁ বল। স্যার বলছি ফ্লোর ওয়াইজ কি ডিস্ট্রিবিউশন বক্স হয়? মানে হ্যাঁ, সাপোজ হতেই পারে। अच्छा सर मेरा एक सवाल था सर। জেনারেলি হওয়ার কথা না, কেন হবে ফ্লোর ওয়াইজ ডিস্ট্রিবিউশন বক্স? अच्छा सर, হ্যাঁ
बोलो सर बोलो। मेरा एक सवाल है सर, जैसे एक तो सर डिस्ट्रीब्यूशन में पे एक एमसीबी सब रूम का इंडिविजुअल लगा हुआ है, ठीक है सर, और एक होता है सर जो मीटर से आके एक जहाँ पे जो उस दिन पढ़ा रहे थे सर क्लैंप वाला जो रहता है कि कनेक्शन पूरा घर का ऑफ करने के लिए यूज करते हैं वो तो जिसमें दो। वो जो एमसीबी होता है ना, वो जो हाँ एमसीबी होता है वो कुछ नहीं, वो मेन स्विच इंस्टेड ऑफ मेन स्विच दिस एमसीबी इज यूज्ड। अच्छा नहीं सर, हम दूसरा चीज़ बोल रहे हैं सर, हम बोल रहे हैं जैसे कि एक अलग होता है जो हर रूम का मेरा अलग है, ठीक है सर, और एक मीटर से आके एक फ्यूज़ है सर, 32 एम्पेयर का फ्यूज़ है, ठीक है सर, उसमें कनेक्टेड है मेन मीटर से आके एक न्यूट्रल और एक फेस कनेक्टेड है, उसके बाद जाके सर वहाँ से वो एमसीबी में कनेक्टेड है जो बहुत सारा एमसीबी है अच्छा, मैं बोल हर रहा रूम हूँ, का। वो जो 32 एम्पियर बोला है ना, वो है मेन हाँ स्विच। हाँ हाँ 32 सर, एम्पियर हाँ मेन स्विच है। हाँ मेन स्विच उसका वही। उसका तो ऐसे एक स्विच है। हाँ उसके साथ सेकेंडरी प्रोटेक्शन के लिए हाँ बार सर, मतलब जो डिस्ट्रीब्यूशन बॉक्स होता है, हाँ डिस्ट्रीब्यूशन बॉक्स और मेन स्विच के अंदर एमसीबी लगा दिया गया है। एमसी लगा गया सर। तो मेरा ये सवाल है जैसे कि अगर मेरा एमसीबी एक दिन क्या हुआ सर, फ्यूज़ कब उड़ता है सर, मेरा फ्यूज़ उड़ गया सर, एमसीबी ट्रिप नहीं किया, फ्यूज़ उड़ गया, ठीक है सर, मेन वाला फ्यूज़, ठीक है सर, ऐसे ही अचानक से मेन वाला जो 32 एम्पेयर का फ्यूज़ है उसका तार कट गया, ठीक है सर, पर कोई एमसीबी ट्रिप मतलब ये नहीं हुआ, कोई शॉर्ट सर्किट नहीं हुआ, बस फ्यूज़ कट गया, तो सर ये क्यों हुआ होगा सर? देखो, अगर लोड ज्यादा हो गया तो फ्यूज तो, क्योंकि फ्यूज चला जाता है सिर्फ लोड के लिए, लोड ज्यादा अच्छा हो गया सर, फ्यूज चला गया, वो अच्छा, एमसीबी एमसीबी तब काम करेगा हाँ सर, जब एमसीबी के बाद का जो लाइन है उसमें अगर हाँ कोई हाँ, प्रॉब्लम आएगा। ये तो एमसीबी अच्छा के सर, पहले वाला प्रॉब्लम हो गया, वो तो सॉर्ट आउट हो गया फ्यूज से। नहीं सर एमसीबी से कैसे प्रॉब्लम पहले वाला सर? अच्छा नहीं सर नहीं, तो देखो देखो एक बात सुनो, हाँ एमसीबी कब ट्रिप करेगा, जब हाँ सर, एमसीबी के बाद का जो लाइन है हाँ उसमें सर, अगर कोई प्रॉब्लम आएगा तब जाके एमसीबी ट्रिप करेगा। अच्छा सर, और ये तो एमसीबी का पहले लगा हुआ है ना, वो तो फ्यूज ऐसे जल गया, तो फ्यूज जल गया तो मतलब क्या एमसीबी में कुछ लाइन ही नहीं आएगा। हाँ सर, नहीं वही तो सर पूछ रहे कि ऐसे घर का अगर वैसे घर का ही लोड बढ़ा होगा सर तभी फ्यूज हो रहा होगा, हाँ, नहीं नहीं, तो सर देखो, हर वक्त क्या घर का लोड बढ़ने से ही फ्यूज उड़ेगा, ऐसे कोई मतलब नहीं है। अच्छा सर, ठीक है, लाइटिंग और ये जो लाइटिंग ना, ये जो ट्रांजिएंट आता है उसके लिए भी उड़ सकता है। अच्छा नहीं सर, पर मेरा अगर उस घर दिन का क्या लोड हुआ, के वजह अगर घर का लोड की वजह से उठता था तो एमसीबी ट्रिप करता। वही चीज समझ में नहीं आ रहा सर, जब पता नहीं एसी चल रहा है ना 2 दिन, एसी ऐसे नहीं उड़ता था सर, एक दिन क्या हुआ कि एक शॉर्ट हुआ, एक रूम में शॉर्ट हुआ, ठीक है सर, उसके चलते एक एमसीबी ट्रिप हुआ, ठीक है, फिर एमसीबी को फिर वापस से ऑन कर दिया, रूम का ऑन हो गया, पर उसके नेक्स्ट दिन जब एसी चलाए तो फ्यूज सर कट गया, तो उसका देखिए मतलब फ्यूज। क्या हुआ, तुम्हारा जो हाँ, एमसीबी है ना उसका रेटिंग बहुत ज्यादा है, अच्छा सर, बहुत ज्यादा रेटिंग है, इसलिए वो ट्रिप नहीं किया। और अच्छा अच्छा, फ्यूज उससे का रेटिंग पहले कम फ्यूज है कम और है। एसी चलाने से करंट ज्यादा हो गया, नहीं इसलिए पर फ्यूज सर कट फ्यूज गया। का एमसीबी का रेटिंग है 16 एम्पेयर और इसका रेटिंग है 32 एम्पेयर सर, समझ ये में तो ही नहीं नहीं आया होना मेरे को, चाहिए, तो वही ऐसे चीज तो समझ नहीं में ही होना नहीं आ रहा, चाहिए। मेरा मेरा ये कट जा रहा है, वो एमसीबी ट्रिप ही नहीं कर रहा है, तो ये सर एमसीबी एमसीबी का वही कोई समझ, फॉल्ट होगा शायद। वही तो चीज हम उस दिन देख रहे थे सर कि मेरा एमसीबी ट्रिप ही नहीं कर रहा है, इधर मेन से फ्यूज कट जा रहा बार बार, उसका मतलब उसका इंटरनल जो मैग्नेटिक सर्किट वो खराब हो गया है। खराब कुछ हुआ होगा, शॉर्ट सर्किट हुआ है, उसके बाद से ही सर प्रॉब्लम हो रहा है ये वाला। उसका जो रिले है ना वो जल गया है। अच्छा जो अच्छा सर, इलेक्ट्रोमैग्नेटिक अट्रैक्शन रिले होता है उसके अंदर, हाँ इलेक्ट्रोमैग्नेटिक हाँ सर, अट्रैक्शन वो शायद अच्छा जल सर, गया है, इसलिए ठीक नहीं कर रहा। पता नहीं, वही सर यहाँ पे ऐसा तो नहीं है सर कि जब एमसीबी तभी ट्रिप करता है सर जब बहुत ज़्यादा शॉर्ट सर्किट करंट होता है? नहीं, उसका रेटिंग जो है करंट रेटिंग उसका उससे ज्यादा करंट फ्लो करेगा तो ट्रिप कर जाएगा। अच्छा, मतलब क्या है, उसका अट्रैक्शन तो जब होगा तभी ट्रिप करेगा ना। वही या तो फिर सर, लेकिन ये 32 शॉर्ट एम्पेयर का सर्किट फ्यूज हो है या कैसे कट ओवरलोड गया, हो, वही देखो समझ में नहीं एमसीबी आया। एक ओवर करंट प्रोटेक्शन है। हाँ सर, किसी भी वजह से अगर ओवर करंट होगा, उसके रेटिंग से ज्यादा करंट फ्लो करेगा तब एमसीबी ट्रिप कर जाएगा। कटेगा, वही चल तो समझ में नहीं आ रहा, इधर 32 एम्पेयर कट जा रहा, उधर 16 एम्पेयर ट्रिप ही नहीं खराब हो कर गया, रहा। उसका मैग्नेटिक अट्रैक्शन वो जो रिले है वो खराब हो गया, देखो, इसलिए वो वही ट्रिप वही कर सर, रहा है। वही चीज वो हो रहा ऐसे एक मेरे को। शॉर्ट सर्किट पाथ की तरह काम कर रहा है, मतलब वहां से करंट ऐसे फ्लो कर रहा है, अच्छा सर, अच्छा सर, ऐसे कॉन्डक्टिंग पाथ की तरह काम कर रहा है।
ट्रिप नहीं करा, वही सर देखना होगा, तो वही मेरा 2-3 दिन से हो रहा है सर। ठीक है सर। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, স্যার ক্লাস অফ। স্যার বলছিলাম যে এসির যে লাইনগুলো হয় হুম, স্যার বল। ওইগুলো স্যার কিরকম মানে সাব ডিস্ট্রিবিউশন লাইনের মধ্যেই হবে? ওটা পাওয়ার সকেটে হবে এসি। কেন তখন তখন কি স্যার এসির জন্য পার্টিকুলার আমি আলাদা একটা ওরকম একদম একদম। এমসিবি লাগাবো? এমসিবি লাগাতেই পারিস, প্রোটেকশনের জন্য লাগাই তো সবাই একটা এমসিবি তে যত ইচ্ছে লাগা না, অসুবিধা কি আছে? কিন্তু না মানে আলাদা সাব সার্কিটে করতে হবে। হ্যাঁ, আলাদা সাব সার্কিট করতে হবে। এমসিবি লাগা বা ফিউজ লাগা যাই কর না কেন, আলাদা সাব সার্কিট হবে ওটা। ঠিক আছে মানে ডিস্ট্রিবিউশন বক্স থেকে আলাদা লাইন বেরোবে একটা, ঠিক আছে? স্যার টোটাল লোড 2000 ওয়াটই হয় তো স্যার, নাকি 2000 তার ওয়াট। অ্যাবাভ? হ্যাঁ স্যার। না না না, 2000 ওয়াট। এবারে বাড়ির ক্ষেত্রে স্যার। দেখলে হবে না, কিন্তু বারবার বলে দিয়েছি, তোরা বাড়ির সঙ্গে তুলনা করলে কিছু মেলাতে পারবি না। বাড়িতে এরকম যারা কাজ করে তারা 3000 ওয়াটও দিয়ে দেয়, কারণ একসঙ্গে সবটা চলে না বলে। আমি বলতে চাইছি যে অ্যাকচুয়াল রুলস যেটা, বাড়ির সঙ্গে মিলিয়ে অর্ধেক কিছু মিলবে না। আমার স্যার আমার বাড়িতে তো এরকম আছে, তাহলে এটা কি করে হলো? বলবি, কোশ্চেন আসবেই। হ্যাঁ বল। স্যার বলছিলাম স্যার, এই যে মনুর ধরুন স্যার একটা এমসিবি ফিউজ আছে স্যার, ধরুন আমার ধরুন শুধু বাড়িতে একটাই এমসিবি আছে, হ্যাঁ এবার সেটা খারাপ হয়ে গেল, এবার হ্যাঁ। আমার বাড়িতে কোনো ফল্ট হলো স্যার, সেটা বুঝবো কি করে যে এমসিবিটা কাজ করছে না? তো আমার কি করে অ্যাক্সিডেন্ট হতে পারে তো যখন তোর বাড়িতে। বাড়ি বলছি ডিভাইসটা যখন জ্বলে যাবে তখন বুঝতে পারবি এমসিবিটা খারাপ হয়ে গেছে। স্যার এছাড়া তো আর এই- কোনো উপায় নেই। এর জন্য এই তাহলে জিনিস- डबल प्रोटेक्शन सर, रखते हैं सर, मनुर सर, मोटर सर, में। डिवाइस सर ডিভাইস सर চলবে না as আর্থিং सर করা থাকলে। सर मेरा सवाल है, अगर जैसे जॉयजीत बोला सर उसका अगर खराब हो चुका है एमसीबी, ठीक है सर, तो उसका डिवाइस सर अगर लोड बढ़ा रहा है सर, तो उसका डिवाइस खराब होगा कि पूरा कंडक्टर जल जाएगा सर? दोनों ही हो सकता है। देखो कंडक्टर सर। हमेशा नहीं जलता है, क्योंकि हाँ कंडक्टर का जो रेटिंग होता है, जो एक्चुअल उससे थोड़ा सा ज्यादा रखा जाता है, ठीक है? सर पर डिवाइस कैसे खराब हो जाएगा सर? मान लीजिए मेरे घर में सर अगर हम सब चीज यूज कर रहे हैं, उसको 440 ही मिल रहा है, जितना वोल्टेज चाहिए उतना ही मिल रहा है वोल्टेज उसको। के लिए तो नहीं बर्न आउट होगा, करंट के लिए हाँ होगा। सर, हाँ तो सर लोड बढ़ेगा, ठीक है सर, करंट का वैल्यू बढ़ रहा, पर हम जितना डिवाइस यूज कर रहे थे तो उसमें डिवाइस का क्या नुकसान होगा? वो तार ही ना जलेगा सर? तार तो जल सकता है। देखो डिवाइस का जो नुकसान होता है, डिवाइस में जो नुकसान ऐसे नुकसान तुम जो बोल रहे हो ना, ये हाँ, ऐसे सर। एक बात से नहीं होता है। बहुत अच्छा, कुछ सर। सोफिस्टिकेटेड डिवाइस हो सकता है, इलेक्ट्रॉनिक अच्छा। डिवाइस होता है, वो जल जाएगा, ज्यादा करंट आएगा। अच्छा सर। और जलने के चांसेस कम रहता है, क्योंकि शॉर्ट सर्किट होगा तो जल सकता है तार। हाँ अच्छा अच्छा। ऐसे ओवरलोडिंग से तार नहीं जैसे जलेगा। सर जॉयजीत का एमसीबी खराब है, कोई है ही नहीं, प्रोटेक्शन सिस्टम ही नहीं है घर में, प्रोटेक्शन नहीं है, इसलिए फ्यूज को भी लगा। देखो इसलिए फ्यूज लगा, दोनों ही रहना चाहिए, ठीक है? रहना एक चाहिए, रिवर्सेबल वही। फ्यूज के साथ हाँ। एक MCB। अच्छा सर, अच्छा ठीक। আচ্ছা ঠিক আছে, ঠিক আজকে আছে, ক্লাস শেষ করছি কারণ টাইম হয়ে গেছে, তো নেক্সট ক্লাসে। ওকে, থ্যাংক ইউ। আবার নেক্সট দিনকে বাকি কোশ্চেনের অ্যানসার দেবো। স্যার এবার তো ব্রেক স্যার, নেক্সট ও ক্লাস আচ্ছা, ব্রেক এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন ব্রেক, ঠিক আছে। इसके बाद ग्रूमिंग का सर वो क्वेश्चन आंसर करने वाला হ্যাঁ part। হ্যাঁ আজকে তো ম্যাথমেটিক্স নিয়ে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ আপনি থাকবেন স্যার? হ্যাঁ থাকবো থাকবো। পড়ে নেই, যা পড় এখন। কি পড়বো স্যার? अच्छा और- अच्छा सर सर Mathematical expression सर को सर देखे नहीं। सर एक सवाल सर, और सर उस दिन जो वो फोर्स का बात कर रहे थे सर, हाँ जो डीसी मोटर में जो फोर्स कौन सा रहता है सर, उस दिन सवाल कर रहे थे सर, वो क्या फोर्स सर? मैकेनिकल फोर्स की बात कर रहे थे सर, की क्या फोर्स समझ में नहीं आता डीसी है। मोटर, देखो डीसी मोटर और पीएमएमसी, हाँ पीएमएमसी इंस्ट्रूमेंट दोनों का ही हाँ। तो ऑपरेटिंग प्रिंसिपल सेम है। सेम है, अगर एक वही सर। उसको वो फोर्स का नाम होता है लॉरेंस फोर्स। अच्छा मैंने लॉरेंस लॉरेंस फोर्स, फोर्स की बात की। अच्छा अच्छा सर, अच्छा अच्छा ओ अच्छा अच्छा ठीक। फोर्स को कहता है लॉरेंस फोर्स, जो अच्छा, बीआईएल अच्छा। से आता है। बीआईएल न्यूटन जो है ना, हाँ 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 सर, हाँ हाँ वही बात है। अच्छा अच्छा अच्छा। बी मतलब क्या होता है? फ्लक्स डेंसिटी। फ्लक्स आई इज द डेंसिटी, करंट एंड एल इज द लेंथ। हाँ सर। अच्छा तो ये तो सर इसका होता है सर, एक सोलेनॉइड का सर ये होता है ना फॉर्म, ये
अच्छा अच्छा ठीक है सर ঠিক আছে ক্লাস অফ করছি এবার